শালগাড়িয়ার কৃষ্ণচন্দ্র গোস্বামীরা হলেন প্রভু অদ্বৈতের বংশধর। শালগাড়িয়া পাবনা শহরের পূর্ব সীমানা লাগা শহরতলি বিশেষ। কৃষ্ণচন্দ্র তখনকার দিনে পাবনা অঞ্চলের একজন খ্যাতনামা পণ্ডিত। যেমন নাম ডাক ছিল পাবনাটোলের গোপাল কাব্যতীর্থ, সূর্যশাস্ত্রী ইত্যাদির, তেমন ছিল কৃষ্ণ পণ্ডিতেরও। ক্রিয়াকাণ্ড শাস্ত্রপাতি বিশারদ পণ্ডিত শিরোমণিদের অন্যতম। পূর্বপুরুষ কেশবচন্দ্র শান্তিপুর থেকে ঢাকা জেলার উথলিবাসী হন। উথলিতে 3 পুরুষ গেল। রামগোপালের আমলে উথলি থেকে বাস্তু উঠে এলো শালগাড়িয়ায়। নদিয়া, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর আরও নানা জেলায় অনেক শিষ্য কৃষ্ণচন্দ্রের। কৃষ্ণচন্দ্রের 4 ছেলে: মুকুন্দচন্দ্র, প্যারিলাল, রসিকচন্দ্র এবং সতীশচন্দ্র। বড় ভাই মুকুন্দচন্দ্র হলেন সংসারের কর্তা। প্যারিলাল গ্র্যাজুয়েট, পাবনা জেলা স্কুলের মাস্টার। রসিকচন্দ্র আর সতীশচন্দ্র হল ভিন্ন প্রকৃতির মানুষ। রসিকচন্দ্র ভক্তি আর সতীশচন্দ্র ঔদাসীন্য। রসিক সতীশের স্বভাব বৈশিষ্ট্যে বাড়ির গুরু ব্যক্তি, পাড়া প্রতিবেশী সবাই খুশি। কুল ঐতিহ্যের উপযুক্ত ধারকই বটে। সতীশচন্দ্র যখন পাবনা ইনস্টিটিউশনে পড়ে, কিশোরী মোহনও তখন সেই স্কুলেরই ছাত্র। 1 ক্লাস উপর নিচ, কিন্তু একটা ক্লাসের ব্যবধান কোনো বাধা রাখেনি ওদের সামনে। ছাত্রাবস্থাতেই কিশোরের সঙ্গে রীতিমতো ভাব জমে উঠল সতীশচন্দ্রের। সতীশচন্দ্রের সহপাঠীদের মধ্যে ছিল দুর্গানাথ সান্যাল, চতু অর্থাৎ গিরিন লাহিড়ী প্রভৃতি। ইংরেজি স্কুলে বেশি দিন লেখাপড়া হলো না সতীশচন্দ্রের। বড় ভাই মুকুন্দচন্দ্র বললেন, দরকার নেই আর ইংরেজি শিখে, কৌলিক বিদ্যে শেখ, টোলে ভর্তি হ। 3rd ক্লাস পর্যন্ত পড়েই তাই ছাড়তে হলো হাই স্কুল। সংস্কৃত পড়তে এলো পাবনার সরকার টোলে। সূর্যশাস্ত্রী মশাই মহা খুশি, বললেন, এই তো বাপের পথটা একবার ভেবে দেখো দেখি। কৃষ্ণচন্দ্র তখন পরলোকগত হয়েছেন। সতীশচন্দ্র যখন টোলের ছাত্র, অনুকূলচন্দ্র তখন পড়তে এসেছে পাবনায়। সতীশচন্দ্র প্রায়ই দেখতে পায় এই পড়ুয়াটিকে, টোলের সামনে দিয়ে যায় আর আসে। এ ছেলেটি কে গো? সতীশচন্দ্রের মন প্রীত হয় ছেলেটিকে দেখে। ভাবে, আহা কি চেহারা, কি প্রকৃতি, সৌন্দর্যের প্রতিভাস। দেখেই স্নেহ শ্রদ্ধা জেগে উঠত বালকের প্রতি। তারপর দেখেছে আরও একদিন, সে দেখা এক অভিনব দর্শন। অনেক দেখার মধ্যে সে এক অভিনব সাক্ষাৎ। সতীশচন্দ্র কিছুতেই বিয়ে করতে চায় না। যত সম্বন্ধ করেন দাদারা, সবই ভেস্তে দেয় নিজের কারসাজিতে। কখনো বা বিয়ের জোগাড় হচ্ছে শুনলেই পালিয়ে যায় বাড়ি থেকে। সেবার প্যারিলালের এক ছেলের অন্নপ্রাশন। কাজে কর্মে শিষ্যরাই জোগায় খরচপত্র। ভাইপোর অন্নপ্রাশনের পাওনা আদায় করতে বেরুল সতীশচন্দ্র। কুষ্টিয়া অঞ্চল ঘুরে বেশ কয়েকদিন পরে বাড়ি ফিরে এলো। বাহির বাড়ির আঙিনায় এসে ঢুকতেই চকিত হয়ে এদিক ওদিকে একবার তাকায়। দেখে বাড়ির যেন কেমন ভোল বদলেছে।
চতুর্দিক লেপা পোছা, কাঠ চেলা করে বিরাট জ্বালানির স্তূপ করা হয়েছে এক পাশে। এসব আবার কিসের জোগাড়? অন্নপ্রাশনের তো এখনো অনেক দেরি, সবেমাত্র যোগান আদায় চলেছে। কিছুই বুঝতে পারল না সতীশচন্দ্র। ভাবলে মা তবে গত হলেন নাকি এরই মধ্যে? একই বয়স খুব বেশি, তার উপরে অনেক দিন থেকে শরীরও খারাপ যাচ্ছিল মায়ের। যাবার সময়ে একটু বাড়াবাড়িও দেখে গিয়েছিল। মনটা কেমন শঙ্কিত হয়ে উঠল। মায়ের শেষ দর্শনটাও একবার মিলল না। শেষ ভ্রম ভেঙে দিলেন মেজ বউ। অমন অবাক হচ্ছ কেন ঠাকুরপো? এখন তৈরি হয়ে নাও, কাল তোমার গায়ে হলুদ। গায়ে হলুদ? বিয়ে? ঠাট্টা করছে না তো বউ ঠাকুরন? যদি ঠাট্টা না হয়? ভ্রম ভাঙল, কিন্তু শঙ্কা ঘুচল না সতীশচন্দ্রের। মুকুন্দচন্দ্র দেখতে পেয়েই কুশল জিজ্ঞাসা করে ডেকে নিয়ে গেলেন ভিতরে। সারাদিন চোখে চোখে রেখে এক খাটে সঙ্গে নিয়ে শুলেন রাত্রে। কি জানি এবারও যদি বিয়ের নাম শুনে শটকান দেয়। বিয়ের কথা শুনে বিষণ্ণ হয়েছে সতীশচন্দ্র। বিষয়ে আসক্তিহীন বৈরাগী মনটি আঁতকে উঠল সংসার বন্ধনের আতঙ্কে। চিরপর্যটনশীল ঈশ্বরানুসন্ধানী মানুষ অশ্বটি শেষে আবদ্ধ হয়ে থাকবে বিষয় চিন্তার আস্থা বলে? এমনই করে নজরবন্দি রেখে বিয়ে দেবে শেষে? জোর করে ইতি করে দেবে ইহবৃতৃষ্ণার? আহত হয়ে রইল মর্মে মর্মে। কিন্তু বিয়ে না করাই কি আর বৈরাগ্য? ছেলেপুলের বাপ হয়েও বৈরাগ্য রক্ষা করা চলে। বৈরাগ্য মানে সংসার প্রত্যাখ্যান নয়, বৈরাগ্য মানে ঈশ্বর অনুসেবন। অমত করো না, বিয়ে করো এবার, বুঝলে? ঘুমিয়ে পড়তে স্বপ্ন সাক্ষাতে উপদেশ পেল সতীশচন্দ্র। অদ্ভুত উপদেশ। বিয়ে করে ছেলেপুলের বাপ হয়ে বৈরাগ্য সাধন। বৈরাগ্যের চলতি বোধের বিরুদ্ধে একটা কষাঘাত কষে দিয়ে গেল কেমন হাসতে হাসতে। হাসতে হাসতে জ্ঞান দান করে গেল। হৃদয় বিজয় করে ফিরে গেল নাচতে নাচতে। ও স্বপ্নে এসে এই ভূমিকায় অভিনয় করে যাবে। এ স্বপ্নেও অবিশ্বাস্য। স্বপ্নে এসে উপদেশ দিয়ে গেল পাবনা ইনস্টিটিউশনের সেই নবীন পড়ুয়াটি। উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে কথা কয়ে গেল সামনে এসে। স্বপ্ন পেয়েই ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙতেই জেগে রইল বিস্ময় মগ্ন হয়ে। জেগে থাকতে থাকতে আবার ঘুমুলো। আবার দেখল সেই স্বপ্ন, সেই ছন্দময় পদক্ষেপ, সে প্রত্যয় সুন্দর হাস্যময়তা, সেই দ্বন্দ্ব নিরসনী উপদেশ। বিয়ে করতে আর আপত্তি করল না। বিয়ে হয়ে গেল কাশীপুরের মহানন্দ রায়চৌধুরীর মেয়ে ইন্দুবাসিনীর সঙ্গে। তারপর আর একদিন শখের যাত্রায় অভিনয় করতে গিয়েছে কাশীপুরের শ্বশুর বাড়িতে। পালা হচ্ছিল কলকাতার রয়্যাল বেঙ্গল থিয়েটারের অধ্যক্ষ বিহারীলাল চাটুর্যের পৌরাণিক নাটক হরি অন্বেষণ। তাতে কৃষ্ণের পাঠ করছিল সতীশচন্দ্র। অভিনয় করতে করতে দেখে দর্শক মণ্ডলীর মধ্যে সামনে বসে সেই এককালে সেই পাবনায় দেখা পড়ুয়াটি, সেই স্বপ্না বিবর্ভিত জ্যোতির্ময় কিশোরটি এক মনে যাত্রা শুনছে ঠায় বসে। অভিনয়ের কথাগুলো যেন গিলে খাচ্ছে। আঙ্গিক আবেষ্টনের মধ্যে তন্ময় হয়ে পড়েছে। নিজেকে হারিয়ে ফেলেছে হরির অনুগমন করে। এই তো অভিনয়, কিন্তু কি অপূর্ব সহিষ্ণুতা, কি অভিনব সহবেদনা। আগাগোড়া যেন তাকেই পালা শোনালো সতীশচন্দ্র। শুনল যুবকটির নাম অনুকূলচন্দ্র। এরপর আর দেখা হয়নি অনেক দিন।
এদিকে পাঠ সমাপন হতে হতেই পাবনা পণ্ডিত সমাজের প্রীতি লাভ করেছে সতীশচন্দ্র। পণ্ডিতের আসরে বাপের আসনে ডাক আসে বিদ্যারত্ন সতীশ গোস্বামীর। সতীশ গোস্বামী শুধু দীক্ষাই দেন না, শিষ্যদের নিয়ে কীর্তন করেন, নাচেন। অন্তরাত্মার ঈশ্বরাবেগে একটু পৃথক রকম হয়ে পড়েছেন অন্য লোকের থেকে। অন্তর যেমন অনুরাগ রঞ্জিত, বাহিরও তেমনি ভাব মনোহর। আস্কন্ধ ভ্রমর কৃষ্ণ কুঞ্চিত কেশ, মাঝখান দিয়ে সিঁথি করা, পরনে পট্টবাস, গায়ে উত্তরীয়, সুগন্ধ চন্দন চর্চিত প্রশস্ত ললাট। বাবরি দুলিয়ে দুলিয়ে কীর্তনের নৃত্য করেন গোসাই। নৃত্য করতে করতে শিব নেত্র হয়ে পড়েন। ভাবের তরঙ্গে ভুজ যুগল তরঙ্গায়িত হতে থাকে। শিষ্যবৃন্দ তাকিয়ে ভাবে, এই সেই চৈতন্য পার্ষদ অদ্বৈতের বংশাবতংশ। কি ভক্তি, কি প্রেম! সত্যি বড় প্রেমিক মানুষ সতীশ গোসাই। প্রেম ভক্তি দেখে কুষ্টিয়ার লোকে নামকরণ করল গোপাল ঠাকুর। এদিকে বৈরাগ্য ভাব আবার প্রকট হয়ে উঠল। গৃহ সংসার ভালো লাগছে না। স্থির করলেন বেরিয়ে পড়বেন এবার লম্বা তীর্থ পর্যটনে। 1319 সাল কার্তিক মাস পড়তে পড়তেই বেরিয়ে পড়লেন সতীশচন্দ্র। সঙ্গে ইন্দুবাসিনী আর 1 বছরের প্রথম ছেলে হরি। শালগাড়িয়া থেকে পালকি চেপে এলেন বাজিতপুরের স্টিমার ঘাটে। স্টিমারে যাবেন কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে সুবিধা মতো চাপবেন রেলে। পালকি করে যখন বাজিতপুর ঘাটে এসে পৌঁছলেন তখন স্টিমার আসবার অনেক দেরি। স্টিমার ঘাটে প্রতাপপুরের পুলিন আর মুকুন্দ ঘোষের মিষ্টির দোকান। পুলিন মুকুন্দ 2 ভাই, গোসাইয়ের শিষ্য। দোকানে ছিল পুলিন ঘোষ। গোসাই পালকি থেকে বেরোতেই দেখে ফেলল পুলিন। ঘাটের কাছেই বাড়ি। ভাবলে গুরুদেবের সঙ্গে যখন সাক্ষাৎ হলো তখন বাড়িতে একবার নিয়ে যেতে হয়। বিশেষ করে স্টিমারেরও এখন অনেক দেরি। সামনে গিয়ে প্রণাম করে বললে, বাবা, বাড়িতে একবার পদার্পণ করতে হয় দয়া করে। বিশ্রামের তো দরকারই। সুতরাং বেহারাদের হুকুম দিলেন গোসাই, চলো পুলিনদের বাড়িতে। বাড়িতে এনে ভক্তি আপ্যায়ন করে আসন পরিগ্রহ করালো পুলিন। যে ঘরে বসতে দিয়েছে তার দেওয়ালে টাঙানো একখানা ছবি। জিজ্ঞেস করলেন, ইনি কে রে? পুলিন একটু ঘাবড়ে গেল। একটু ইতস্তত করে উত্তর দিল, আগে ঠাকুর হরনাথ। কিশোরীর সঙ্গে ভাব হয়ে সন্ধান পেয়েছে ঠাকুর হরনাথের। সন্ধান পেয়েছি আর ভক্তিও হয়েছে। কুলগুরুর কাছে কথাটা তাই বলতে কেমন লাগলো। আর এটা কার কথা? ওরই নাকি? ছবির কাছেই টাঙানো কার্ডবোর্ড বাঁধা একটি লেখা, ভোগের দ্রব্য নিকটে রাখিয়া ত্যাগের নামই ত্যাগ, মনে মনে ত্যাগ ভ্রান্তি মাত্র। কথাটা একটা আন্দোলন সৃষ্টি করে দিল মনে। ভোগের জিনিস কাছে রেখে নির্লিপ্ত থাকাই ত্যাগ? গৃহ সংসার স্ত্রী অপত্যের মধ্যে থেকেই তবে ত্যাগ হয়? স্বপ্নে পাওয়া সেই নির্দেশ বাণীর সঙ্গে কোথায় যেন এর মিল আছে তো তবে। জানবার জন্যে আঁকুপাকু করে উঠল মনটা। এ কথাটা কার? কার কথা রে পুলিন? উত্তর দিতে গিয়ে আরো বেশি থতমত খেয়ে গেল পুলিন। ভয়ে জিভ জড়িয়ে এলো। একবার বলে ওই কিশোরী বৈরাগীর সঙ্গে, বলতে গিয়ে আর বলতে পারে না। কিশোরীর সঙ্গে ভাবের কথা শুনে গোসাই গুরুদেব যদি কিছু ভাবেন, যদি ভাবেন এখন এদিক থেকে ওদিক গিয়ে ভিড়ছে পুলিনরা, কেমন করে বলবে কিশোরী বৈরাগীর সঙ্গে ভাব হয়ে কথাটা পেয়েছে হিমায়তপুরের ঠাকুরের কাছ থেকে। একবার কিশোরীর কথা বলে, একবার বলে ঠাকুর। ঠাকুর বলে আর বলতে পারে না, থতমত খেয়ে থেমে যায় কথা। পুলিনের সে অবস্থা বর্ণনা করবে কে?
একদিকে কুলগুরুর অসন্তোষ ভীতি, আর একদিকে প্রিয় পরমের কথা না বলতে পারার দুঃখ। ব্যথিত হয়ে হাত জোড়ো করে দাঁড়িয়ে রইল পুলিন। ঠাকুর, তোমার কথাটা কইতে পারলাম না প্রাণ খুলে। হঠাৎ একি, পুলিনের চোখ জল ছলছল হয়ে এলো। ঠাকুর, হঠাৎ এমনই করে? ব্যথাহারির মর্মে পৌঁছেছে নাকি ভক্তের অন্তর্বেদনা? পুলিনের অভিঘাতে চঞ্চল হয়েছে নাকি শরীরের মধ্যধারটি? প্রাণের বেদনা স্পর্শ করেছে গিয়ে প্রাণ হেতু প্রাণারামকে। বিস্ময়ের অবধি নেই কো আর পুলিনের, যেমন বিস্ময় তেমন পুলক। বিস্ময়ের অবধি নেই কো আর পুলিনের, যেমন বিস্ময় তেমন পুলক, আর তেমন করুণাভূতি। ওং নমো নারায়ণায় নমঃ বলে নমস্কার করতে করতে ঠাকুর এসে পড়লেন একেবারে পুলিনের ঘরের বারান্দায়। সঙ্গে পূর্ণ চৌধুরী, সম্পর্কে ঠাকুরের মাতুল। তাড়াতাড়ি বসবার জন্য আর দুখানা চেয়ার এনে দিল পুলিন। আসন গ্রহণ করবার আগেই দুহাতে গোসাইকে জড়িয়ে ধরে আলিঙ্গন দিলেন ঠাকুর। চিত্তের কি মহত্ব, ভাবের কি আচরণ সমৃদ্ধি! নারায়ণ বলে নমস্কার করে দেখিয়ে দিলেন এমনি করে নমস্কার করো নারায়ণকে। আড়ষ্ট হাতের দ্বিধা ভেঙে দাও, মনের অবিস্তার অপসারণ করো। আলিঙ্গন করেই বলে উঠলেন, দাদার সঙ্গে দেখা হয়ে গেল, কি ভাগ্য আমার! বাহ! দাদা ডাক শুনে হৃদয় গলে গেল গোসাইয়ের। মানুষের কণ্ঠে কখনো সম্ভব অমৃতের এই ধৃত নিঃশ্রবণ? আর এই অহংকারহীনতা, এই দ্বিধামুক্ত প্রেম সর্বস্বতা, এর কখনো তুলনা হয় না। একে বলা যায় উপমাহীন উৎপ্রেক্ষা। হৃদয়ের দ্রাক্ষা নিংড়ানো রসটুকু ঢেলে দিলেন আজ এমনই করে। এতকাল যিনি অন্তরালে থেকে আকর্ষণ করছিলেন, অন্তরে ধারণ করলেন তিনি আজ নিজে। গোসাই প্রেম মুগ্ধ হয়ে রইলেন। যাকে দেখে ভালোবাসতে ইচ্ছে হতো, দেখলেন সেই ভালোবাসার অপূর্ব আভাসকে। মৃদু হেসে ঠাকুর বললেন, কি জিজ্ঞেস করছিলেন পুলিনকে? বিস্মিত চিত্তে সব কথা খুলে বললেন গোসাই। বললেন, কিন্তু উত্তর এখনো পায়নি। হৃদয় এখন ভক্তি গদগদ। যাকে স্মরণ করেছে তাকে কাছে পেয়েছে, আর ভয় করবে কাকে? উত্তরটা এবার দিয়ে দিল পুলিনি। তেমনি হাসি হাসি মুখেই ঠাকুর জিজ্ঞেস করলেন, কেন, ঠিক না? আমার কাছে তো তাই মনে হয়। ত্যাগ মানে কামনার ত্যাগ, বৃত্তিবশ্যতার নির্বাণ। কি খেয়াল হলো? খানিকক্ষণ নির্বাক থেকে আবার কথা আরম্ভ করলেন ঠাকুর। দাদা, আমার মনে হয় আমরা যেন ভাই ভাই ছিলাম কোনো এক কালে। আপনার হয়তো মনে পড়ে না, আমার কিন্তু এখনো সে কথা মনে আছে। এক জায়গা থেকে এসেছি, আবার ফিরে যেতে হবে এক জায়গায়। আদি থেকে অন্ত পর্যন্ত একটা যোগসূত্রের ছায়াছবি দেখলেন চোখের সামনে। যেখান থেকে উত্থান, সেখানেই আবার প্রত্যাগমন। সেই প্রত্যাগমনের পথপ্রদর্শক হয়েছেন তিনি। বললেন, দাদা, যেখানেই থাকুন এই ভাইটিকে খেয়াল রাখবেন। বুকে চেপে ধরলেন গোসাইকে। সত্যি ভুলবেন না কিন্তু। সে আবেদনে অশ্রুসিক্ত হলো গোসাইয়ের আঁখি। বললেন, তীর্থ দর্শনের বাসনা নিয়ে বেরিয়েছি। সে তো খুবই ভালো কথা। তীর্থ করতে যাচ্ছেন, এ তো খুব আনন্দের কথা, খুব উচিত কাজ। তবে এইটিকে একটু স্মরণে রাখবেন। দেখিয়ে দিলেন নিজের দেহটাকে। মনের কোণে এইটিকে একটু ঠাঁই দিও। তোমার অসংখ্য কর্মব্যস্ততার মধ্যে অন্তত দুটি মুহূর্ত তাকে দিও, দিনারম্ভে আর দিনান্তে। আর গোটা দিনের সহস্র কর্মকে গেঁথে রেখো সেই দুটি স্মরণ মুহূর্তের যোগসূত্র দিয়ে। দেখবে তোমার সহস্র কর্মের শতাধিকার তুলে নিয়েছেন তিনি।
শুধু সূচের মুখের জায়গাটুকু তাকে দাও, ওর মধ্য দিয়ে হাতি চালাবেন তিনি। হরনাথ ঠাকুরের আর কিশোরীর খুব প্রশংসা করলেন ঠাকুর। বললেন, কিশোরী তো আপনার চেনা মানুষ, বেড়ে কীর্তনিয়া, একবার ওর কীর্তন শুনবেন। ফেরবার সময় যেন কিশোরীর বাড়ি হয়ে যান, ওখানেই দেখা হবে। বাইরের ঘরে ঠাকুরের গলা শুনে বাড়ির ভিতর থেকে ছেলে কোলে নিয়ে বেরিয়ে এলো ইন্দুবাসিনী। যোগেশের বোন বলে ইন্দুবাসিনীকে ভালো রকম চেনা আছে ঠাকুরের। দেখেই আহ্লাদ করে বললেন, কিরে তুইও নাকি? ছেলের গালটা একটু আদর করে টিপে দিলেন। ভালোই হলো, দেখা হয়ে গেল। ফেরার সময় কিন্তু হয়ে যাবি আবার। স্টিমার এসে ঘাটে লাগলো। ঘাট পর্যন্ত সঙ্গে করে এগিয়ে দিলেন ঠাকুর। বাজিতপুর স্টিমার ঘাটের স্টেশন মাস্টার তখন অতুলচন্দ্র ভট্টাচার্য। অতুল ভট্টাচার্য ঠাকুরের একজন অনুরক্ত ভক্ত। ঠাকুরকে দেখে বাইরে এসে ভূমিষ্ঠ প্রণাম করলেন। ঠাকুর অতুলবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন গোসাইয়ের। বললেন, যেমন পণ্ডিত তেমন ভক্ত, প্রভু অদ্বৈতের সাক্ষাৎ বংশধর। অতুলবাবু প্রণাম জানালেন গোসাইকে। স্টিমার না ছাড়া পর্যন্ত সঙ্গে থেকে যাবতীয় সুবিধা করে দিলেন। নিজের হাতে জায়গা করে বিছানা বিছিয়ে দিলেন স্টিমারে উঠে। এই অতুল ভট্টাচার্য একদিন প্রার্থনা জ্বালিয়েছিলেন ঠাকুরের কাছে, আপনার মোদ্দা উপদেশগুলো সব এক জায়গায় করে লিখে দিতে হবে। একখানা পকেট সাইজের উপদেশামৃতের বই পেলে বড় সুবিধে হয়। কেমন ধারায় চলতে হবে তার একখানা রেডি রেফারেন্স। একেবারে নাছোড় হলেন অতুলবাবু। ভক্ত বাঞ্ছা পূর্ণ করলেন ঠাকুর। ঘণ্টা 2-2.5 মধ্যে সাধারণ চলার নির্দেশগুলো লিপিবদ্ধ করে দিলেন পুস্তকের আকারে। সাধারণ কিন্তু সামান্য নয়, সাধারণ ভাষায় গাঁথলেন অসাধারণ সূক্ত, অসামান্য সুরভি সুন্দর সাহিত্য ফুলের গড়েমালা। সংক্ষেপের মধ্যে ধরে দিলেন সংসারখানাকে, হাতে তুলে দিলেন জীবনের বেদসার, চলা বলা চিন্তা চরিত্রের সর্বার্থক অভিধান। একখানা ছোট পকেট এডিশনের বই হয়ে গেল। নামকরণ করলেন তার সত্যানুসরণ। এমনই করে অনুসরণ করো সত্যকে। ভোঁ বাজিয়ে স্টিমার ছেড়ে গেল ঘাট থেকে। ঠাকুর কূলে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই অপসৃয়মান পোতের দিকে, যে দূরে চলে যাচ্ছে দৃষ্টির রজ্জু দিয়ে তাকে বেঁধে রাখলেন বুঝি। ফিরে আসতে হবে একদিন এই নয়নের নোঙ্গরে, ভিড়তে হবে এসে এই প্রতীক্ষার উপকূলে।